My dear student, how are you? I hope you are well by the grace of Almighty. Now, I am continue my class. In the last class, I discussed in class 7, English second paper, and there I discuss how to change voyage change active to passive. In the last class, I discussed how to change active to passive. So we discussed some rules. Now I continue this. For you, some example. I eat rice. In the last class, I discussed how to change. So, you have already done this, I believe. At first, you recognize this word. You will follow the subject, verb, and object. In the last class, I discussed present indefinite tense and present continuous tense. Now, I repeat it for you. So, you follow the sentence, I eat rice. This is assertive sentence and present indefinite tense. And it is active voice. Why you understand this is active voice? In the last class I discussed, you follow when there will not any auxiliary verb, this is a active voice, and you will change this way. At first you will write the object. You know, rice is object of this sentence. Now you will write at first rice. Then you will write an auxiliary verb. To understand, I repeat in Bangla. Dear student, তোমরা লক্ষ্য করো যে এখানে যে সেন্টেন্সটি আছে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য। এখানে তিনটা শব্দ, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমি গত ক্লাসে এই ভয়েস চেঞ্জের জন্য 5টি বিষয়ের উপরে কথা বলছিলাম যে ভয়েস চেঞ্জ পরিবর্তন করতে গেলে 5টি জায়গায় পরিবর্তন করতে হয়। সেই 5টি জায়গায় এখন আমি আবার তোমাদের জন্য রিপিট করছি, তোমরা লক্ষ্য করো। এই অবজেক্টটাকে তুমি এখানে সাবজেক্টে রূপান্তরিত করলে, তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব রাইস ইজ, এটা হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব। এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে ইট। এই ইটকে আমরা পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করব, এটা হবে ইটেন। তারপরে আমি একটা প্রিপোজিশন, এই ক্ষেত্রে বাই ব্যবহার করব। তারপরে হচ্ছে সাবজেক্টকে আমি অবজেক্টে রূপান্তরিত করলাম। আমি গত ক্লাসে কিভাবে সাবজেক্টকে অবজেক্টে রূপান্তরিত করতে হয় সেটাও বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন লক্ষ্য করো, আমি এখানে 5টা কাজ করেছি। নাম্বার 1, 2, 3, 4, 5। এই 5টা কাজ সাধারণ প্রত্যেকটা ভয়েসের ক্ষেত্রে পরিবর্তন করতে হবে, অ্যাক্টিভ টু প্যাসিভ। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি উদাহরণ। আমি তোমাদের জন্য আরো একটি উদাহরণ বোর্ডে লিখছি, তোমরা লক্ষ্য করো এবং সম্ভব হলে তোমাদের খাতায় সেটি লিখো। রানা প্লেস ক্রিকেট। রানা প্লেস ক্রিকেট, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই এবং এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এস আছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা একই রকম ভাবে তোমরা পরিবর্তন করবা। সর্বপ্রথমে অবজেক্টকে তুমি সাবজেক্টে রূপান্তরিত করো,
কি আছে অবজেক্ট হচ্ছে ক্রিকেট, এটা একটা তুমি সাবজেক্ট পরিবর্তন করলা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজার, আমরা এই ক্ষেত্রে ক্রিকেট একটি খেলা, এই ক্ষেত্রে ইজ দিব। তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্লেড, প্রিপজিশন। তারপরে এখানে আছে নাউন। ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো, গত এর আগের যে সেন্টেন্সটি প্রিভিয়াস সেন্টেন্সে এখানে ছিল প্রোনাউন, সেই প্রোনাউনটাকে আমি পরিবর্তন করে লিখেছিলাম, কিন্তু এই যে এখানে যে সাবজেক্ট সেটা হচ্ছে নাউন। নাউন যখন থাকবে তখন তোমার পরিবর্তন করার কোনো দরকার নাই। এখানে নাউন, যে নাউনটা থাকবে সেটা তো প্রপার নাউন, সেই প্রপার নাউনটা তুমি এখানে প্রপার নাউনে রাখবে, তারপর পরিবর্তন হবে না। যেহেতু রানা একজন মানুষের নাম, প্রপার নাউন, এই জন্য রানাকে পরিবর্তন করার দরকার নাই, এটাই থাকবে। এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। এখন তোমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ লিখছি বোর্ডে, তোমরা লক্ষ্য করো। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এম ইজার এবং মূল ভার্বের সাথে আইএনজি লাগে। আমি একটা সহজ বাক্য লিখতেছি, আই এম রিডিং এ বুক। অত্যন্ত সহজ বাক্য, তোমরা এটা জানো যে আমি একটি বই পড়তেছি, আই এম রিডিং এ বুক। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তোমাদের জন্য আমি একটু বলছি, এখানে এম ইজার এবং ভার্বের সাথে আইএনজি, এই দুইটা জিনিস সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লক্ষ্য করবে। এই দুটো জিনিস না থাকলে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। একই পদ্ধতিতে আমরা এটাকে পরিবর্তন করব। তাহলে এট ফার্স্ট আমরা কি লিখবো, এখানে হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি সামনে আনবো। তাহলে আমি কি লিখতে পারি, এ বুক। এখন এম ইজার, এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, আমি এখানে এম লিখবো না, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা হচ্ছে থার্ড পারসন, পারসন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বলবো। তাহলে আমি কি দিব, ইজ। আর এই আইএনজি যখন যুক্ত থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে আরেকটা অক্সিলিয়ারি ভার্ব বাড়বে, সেটা হচ্ছে বিং, বিইআইএনজি, বিং। এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব ছিল, এখানে দুইটা অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভে নেব তখন অক্সিলিয়ারি ভার্ব আমাদের বাড়বে। যখন আমি পরবর্তীতে শিখব প্যাসিভ থেকে অ্যাক্টিভে, তখন একটা করে কমবে। এটা পরবর্তী সময় যখন আমি তোমাদেরকে বলবো তখন তোমরা শিখবে এবং পারবে। তাহলে আমার এখানে একটা জায়গা দুইটা হয়ে গেল না অক্সিলিয়ারি ভার্ব। এখন আমার মূল ভার্ব যা ছিল রিড, রিডের পাস্ট পার্টিসিপল একই বানান, ভিন্ন উচ্চারণ, রিড, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রিপজিশন বাই, তারপরে সাবজেক্ট আছে মি, আই এর জায়গা হচ্ছে মি। এটা হচ্ছে একটা প্রোনাউন, প্রোনাউন গুলো পরিবর্তন হয়, আই থাকলে মি, হি থাকলে হি, এটা ইতিমধ্যে তোমরা শিখেছো। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ। আমি আবার বলছি, আই এম রিডিং এ বুক ইজ বিং রেড বাই। এখানেও কিন্তু আমি পাঁচটা কাজ করছি, লক্ষ্য করো তোমরা। বাট শব্দ একটা বেশি, শব্দ বেশি হলেও কিন্তু কাজ একটাই। এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ, এই দুটা মিলে হচ্ছে 2 নাম্বার কাজ। নাম্বার 2, এটা হচ্ছে 3, এই যে 4, এই যে 5। আগের মতোই 5টি কাজই আমরা করব, কিন্তু এখানে শব্দ 2টা হয়ে গেল, 2টা মিলে একটা শব্দ হয়ে গেল। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। আমি আরেকটা উদাহরণ তোমাদের জন্য দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। She is teaching. She is teaching you. এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এখানে অক্সিলিয়ারি ভার্ব এম ইজার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, সাবজেক্ট অবজেক্ট মূল ভার্বটা আছে। তাহলে এটাকে যখন আমরা পরিবর্তন করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আনবো, একই নিয়ম, নিয়মের কোনো পরিবর্তন নাই। তাহলে সর্বপ্রথমে আমরা কি লিখবো, ইউ। ইউ হচ্ছে এখানে অবজেক্ট, এটাকে তুমি সাবজেক্টে পরিবর্তন করো। প্রথমে দিলা ইউ, ইসটা পরিবর্তন করে ইউ এর সাথে বসে আর দিলা। আইএনজির জন্য বাড়ি হইলো বিং, আমরা এটা বাড়াবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এম বিং, ইজ বিং এবং আর বিং হবে। তাহলে হচ্ছে ইউ আর বিং। এখন হচ্ছে মূল ভার্ব, এইটুকু মূল ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল টট, টি এ ইউ জি এস টি টট, প্রিপজিশন বাই,
সাবজেক্ট হচ্ছে সি, সি থাকলে হচ্ছে আর। এই যে এখন আবারও লক্ষ্য করো, প্রিভিয়াস সেন্টেন্সে আমি আই এর জন্য লিখছিলাম মি, এখন সি এর জন্য আর। এগুলো পরিবর্তন হবে, এগুলো তোমরা লক্ষ্য করবে। তাহলে আমার মনে হয় তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তনও খুব সহজেই বুঝতে পারছো। আমি তোমাদের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুটি উদাহরণ দিব, তারপরে আমি নেগেটিভে চলে যাব। অ্যাফার্মেটিভের পাস্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা উদাহরণ দিচ্ছি। she has made a doll। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, এটা দিকেই তুমি বুঝবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে টেন্সের গঠন প্রণালী। তোমরা অবশ্যই গঠন প্রণালী শিখেছো ইতিমধ্যে। হ্যাভ, হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এটাকে যখন তুমি পরিবর্তন করবে, একই নিয়ম, সেই পাঁচটা শব্দ, পাঁচটা জিনিস আমরা পরিবর্তন করব। a doll has been, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব যেটা বাড়ে সেটা হলো been। have, has সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, প্রত্যেকের সাথে একটা করে been বাড়বে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেওয়াই আছে, এটা তোমাদের জন্য খুব ইজি, কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাকটিভ ভয়েসেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েসেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং এটা তোমাদের জন্য সহজ, এখানে যা থাকবে তাই লিখবে। প্রিপোজিশন বাই, এখানে আছে সি, আগের বাক্যের মতোই আমি লিখব আর। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তন। ইতিমধ্যে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে পরিবর্তন সেগুলো তোমরা শিখেছো। আমি আরেকটা উদাহরণ দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষ করব, পরে আমি নেগেটিভে চলে যাব। We have seen them। We have seen them, এটা একটা সিম্পল বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমার এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এই দুটো জিনিস দেখি আমি বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পরিবর্তনের জন্য সর্বপ্রথমে অবজেক্টকে সাবজেক্ট আনবো। এখানে লক্ষ্য করো, অবজেক্ট এখানে কি আছে, এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন দেম, এটা যখন সামনে আসবে তা পরিবর্তন হয়ে যাবে দে। সাবজেক্ট ফর্ম দে, অবজেক্ট হচ্ছে দেম। আমি সাবজেক্টের জায়গায় আনতেছি, এই জন্য দেমের পরিবর্তে হবে দে। দে এর সাথে হ্যাভ, তারপরে বাড়বে বিন, এরপরে যা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সিন, বাই আছে উই, উই এর অবজেক্ট হচ্ছে আস। এটা আমরা দেখব, অনেক সহজ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুব ইজি পারবে। দে হ্যাভ বিন সিন বাই আস। এটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, অর্থাৎ সাধারণ যে বাক্য, সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জের পরিবর্তন। এখন আমি তোমাদেরকে একটু কিভাবে নেগেটিভ বাক্যগুলো পরিবর্তন করতে হয় সেগুলো একটু তোমাদের শেখাতে চেষ্টা করব, তোমরা একটু লক্ষ্য করো। এটাও একই রকম, জাস্ট নেগেটিভটাকে একটু কি করতে হবে। যেমন সাপোজ লক্ষ্য করো, হি ডাজ নট ইট ব্যানানা। অনেক সহজ উদাহরণ। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন তোমাকে লক্ষ্য করতে হবে কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা খেয়াল করবে। এখানে যখন ডু ডাজ থাকবে তখন অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা তোমরা অনেক ভালোভাবেই জানো। যেহেতু এখানে ডাজ আছে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাধারণ বাক্য যে নিয়মে পরিবর্তন করা, এটা একই নিয়মে পরিবর্তন করবে, অনেক সহজ। তাহলে প্রথমে কি লিখবে, অবজেক্ট ব্যানানা, আগের মতোই এনি যা লিখতে, এখানে হচ্ছে ইজ। এখন অতিরিক্ত হচ্ছে এই নটটাই হচ্ছে নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ বাক্য, এই নটকে আমরা এখানে রাখবো। এখানে অক্সিলিয়ারি ভার্ব ডাজের সাথে নট বসছে, আমি এখানে ইজের সাথে নট বসাবো, এটুকুই, অন্য কোনো পরিবর্তন নাই, একই কায়দা। তাহলে ব্যানানা ইজ নট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বাই সাবজেক্ট হি, হিম। একই রকম
শুধু পরিবর্তন হচ্ছে নট, নট থাকবে, আমরা নট সাথে রেখে দিব, আর কোনো অন্য কোনো নিয়মের কোনো প্রয়োজন নাই, একই নিয়মে তোমরা লিখবে। আমি তোমাদের জন্য আরো একটি উদাহরণ দিচ্ছি। I do not kill bird. I do not kill bird. এটাও তোমরা বুঝতে পারতেছো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু ডো আছে, ডো ডাস থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা পরিবর্তন করার জন্য প্রথমে কি করবে, বার্ড ইজ, ওই যে এখন নট বসাই দিলে, এই নটটাই হচ্ছে তোমার এখানে বেশি একটা শব্দ, নেগেটিভ করার জন্য নটটা ব্যবহৃত হয়েছে। তাহলে বার্ড ইজ নট, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আমরা লিখলাম কিলড বাই সাবজেক্ট আই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আগেরটির মতোই কোনো পরিবর্তন নাই, শুধু সামান্য পরিবর্তন, নটটা নটের জায়গায় থাকবে, আর স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মগুলোই তোমরা এখানে ফলো করবে। এইরকম ভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট সবগুলো একই রকম করবে। সময়ের স্বল্পতার জন্য অনেক উদাহরণ দেওয়া সম্ভব না, তো আমি তোমাদের ইন্টারোগেটিভ ফর্মটা কিভাবে থাকে সেটা একটু আলোচনা করছি, এবং পরবর্তী সময়ে অন্যান্য ইন্টারোগেটিভ আলোচনা করব। জাস্ট দুটো উদাহরণ তোমাদের জন্য আজকে দিচ্ছি। যেমন লক্ষ্য করো, ডু ইউ রাইট এ লেটার, ডু ইউ রাইট এ লেটার, এটা ইন্টারোগেটিভ বাক্য, এটা তুমি সহজেই বুঝতে পারতেছো। ইন্টারোগেটিভ মার্ক আছে এবং এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব সামনে আছে ডু। তো এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও তুমি বুঝতে পারতেছো, যেহেতু ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে ডু দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে বাক্য সেটাকে আমরা পরিবর্তন করব একই নিয়মে। প্রথমে আছে কি অবজেক্ট, সেই অবজেক্টটাকে আমি সামনে আনবো, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন পরিবর্তন করব সর্বপ্রথমে সাবজেক্ট বসানো যাবে না, তার জায়গায় একটা অক্সিলিয়ারি ভার্ব, যে অক্সিলিয়ারি ভার্ব আমরা প্যাসিভে বসাবো সেই অক্সিলিয়ারি ভার্বটা সামনে চলে আসবে, তারপরে থাকবে সাবজেক্ট। অন্যান্য বাক্যগুলোতে সাবজেক্টটা প্রথমে, পরে অক্সিলিয়ারি ভার্ব। যখন ইন্টারোগেটিভ করব তখন সাবজেক্টটা থাকবে সেকেন্ড পজিশনে, অক্সিলিয়ারি ভার্বটা এসে যাবে ফার্স্ট পজিশনে। তাহলে এ লেটারের সাথে আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা বসাবো সেটা কি ইজ, আমি সর্বপ্রথমে এখানে লিখব ইজ। এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ভয়েস চেঞ্জের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি প্রথমে ইজ বসাইলাম, এখন হচ্ছে এ লেটার। এই যে এখন তুমি আগের মতোই অত্যন্ত সহজভাবেই তুমি করতে পারো, ইজ এ লেটার, তারপরে হচ্ছে রিটেন, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বাই সাবজেক্ট ইউ। লক্ষ্য করো সবই ঠিক আছে, শুধুমাত্র একটা অক্সিলিয়ারি ভার্ব, যে অক্সিলিয়ারি ভার্বটা আমরা সেকেন্ড পজিশনে বসাইতাম এটা চলে আসছে ফার্স্ট পজিশনে, এইটুকুই পরিবর্তন, অন্য কোনো পরিবর্তন নাই। তাহলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা খুব সহজেই এটা পরিবর্তন করতে পারবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভের সেন্টেন্স, ইন্টারোগেটিভের বাক্য। তাহলে আমরা এখন আরেকটি উদাহরণ দিব তোমাদের জন্য অন্য টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ তোমাদের জন্য দিচ্ছি। এটা হচ্ছে হ্যাজ হি সল্ট দ্য বুক, লক্ষ্য করো তোমরা এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাজ। ইতিমধ্যেই তোমরা যখন অ্যাফার্মেটিভ বাক্যগুলো করেছিলে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, এটা দেখেই তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আছে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী আমি এর আগের বাক্যে যা বললাম একই নিয়মে অবজেক্ট হচ্ছে দি বুক, দি বুকটাকে তুমি সামনে আনবে, তার আগে একটি অক্সিলিয়ারি ভার্ব আনবে। তাহলে দি বুকের সাথে আমরা বসাবো কি হ্যাজ,
তাহলে আমি এখানে সর্বপ্রথমে লিখবো হ্যাজ দ্য বুক অক্সিলিয়ারি ভার্ব একটা বারে, সেটা হচ্ছে বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে বিন। হ্যাজ দ্য বুক বিন, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যা আছে দেওয়াই থাকবে, বাই, হি। লক্ষ্য করো, একই কায়দায় শুধু একটা অক্সিলিয়ারি ভার্ব আমার সামনে আসলে ইন্টারোগেটিভ হয়, তার উত্তরটাও আমি ইন্টারোগেটিভেই দিব। বয়ার চেঞ্জের নিয়ম হচ্ছে যে প্রশ্নটা যে বাক্যটা ইন্টারোগেটিভ থাকে এই বাক্যের উত্তরটা ইন্টারোগেটিভে দিতে হয়। তাহলে একটা অক্সিলিয়ারি ভার্ব সামনে আমার আসছে, হ্যাজ ছিল, আমার এই সেন্টেন্স অনুযায়ী হ্যাজেই বসে, এই জন্য হ্যাজটাকে আমি আগে আনলাম, এই আমার ইন্টারোগেটিভের রূপ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ক্লাসে এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়মগুলো ইতিমধ্যে শিখলে, এবং সেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, এই তিনটা ফর্ম আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। একটু বাড়িতে প্র্যাকটিস করবে, এবং পরবর্তী ক্লাসে আমি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের উপরে আলোচনা করব, সেটা তোমরা দেখবে। আশা করি তোমাদের আমার আলোচনা থেকে তোমরা সহজেই তখন বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।